এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুরো গোপালগঞ্জ এখন থমথমে। চলছে ২২ ঘন্টার কারফিউ। বন্ধ রয়েছে ব্যাংক, বীমা অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে কারফিউ চললেও সড়কে চলছে কিছু কিছু যানবাহন। বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি জোরদার করা হয়েছে বিজিবির টহল। যোগ হয়েছে নৌবাহিনীও। এদিকে মামলা না হলেও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ২৫ জনকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জের পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা জুড়ে চলছে ২২ ঘন্টার কারফিউ। বন্ধ রয়েছে ব্যাংক, বীমা অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান। তবে সচল রয়েছে জরুরি সেবা। সড়কে স্বল্প পরিসরে চলছে যানবাহন, বিপাকে শ্রমজীবীরা। সকালবেলা থেকেই লোকজন কম, তবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বেরোতে তো হবে, এই ফ্যাক্টরি খাতে দিতে হবে, কেদার লাগছে, এবারে কিস্তি আছে, এগুলো বাড়তে হবে। সহজলি করার কিছু নাই। রোডঘাট বন্ধ। এখন আমাকে তো সকালবেলা হলে বারণ লাগে গাড়ি নিয়ে, আমি খাবো কি? এদিকে জেলার বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। যোগ দিয়েছে নৌবাহিনীও। এদিকে গতকাল জেলা কারাগারে হামলার পর কারাগার জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান কারা কর্তৃপক্ষ। আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরের যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। এখানে আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি। এদিকে এনসিপির কার্যক্রমে হামলায় জড়িতদের কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। আমরা এই যে ঘটনা ঘটলো, এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে, দোষীকে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না, এটাই আমার শেষ কথা। বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে ৪ জন নিহত হয়। ডিবিসি নিউজ ডেস্ক। এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুরো গোপালগঞ্জ এখন থমথমে। চলছে ২২ ঘন্টার কারফিউ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, প্রতিবেদনে আমরা দেখছিলাম যে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে গোপালগঞ্জ এবং ২২ ঘন্টার কারফিউ চলছে এবং এ পর্যন্ত আটক করা হয়েছে ২৫ জনকে। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এখন যে থাকছে যে ২২ ঘন্টা যে কারফিউ ছিল, সেটার আর আছে ১ ঘন্টা মাত্র। কিন্তু ১ ঘন্টা পরে যে কি সিদ্ধান্ত আসবে, বিশেষ করে কারফিউ শিথিল করা হবে নাকি কারফিউ সময়সীমা বৃদ্ধি করা হবে, এমনটা কিন্তু একটা জনমনে একটা প্রশ্ন রাখছে। এবং নিরাপত্তার যে বলা হয় কারফিউ বাস্তবায়নের যে ব্যবস্থা, সেটা কিন্তু আইন শৃঙ্খলার বাড়ির পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং থাকছে। যে এখানে দেখেছি যে বিভিন্ন স্থানে যে নিরাপত্তার দায়িত্বে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা যেন রয়েছে, র্যাব সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু যে কারফিউ বাস্তবায়নে কাজ করছে। আমরা রয়েছি যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, এখানটায় কিন্তু যে অবস্থান করছে সেনা সদস্যরা যেমন রয়েছেন, অনুরূপভাবে রয়েছেন পুলিশ সদস্যরা। এবং এই কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসক কার্যালয় এখন কিন্তু দেখেছি যে এই বিভাগের যে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা বিভিন্ন যে কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে এসেছেন এবং ৫:৩০ নাগাদ যে এই যে সার্বিক বিষয়ে একটা গণমাধ্যমের সঙ্গে একটা ব্রিফিংয়ের কথা রয়েছে, সেই ব্রিফিংয়ে হয়তো বা পরবর্তী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আসতে পারে। যার কারণে যে এখন কিন্তু যে এই জেলা প্রশাসক কার্যালয়ে যে এই বিভাগের যে ঊর্ধ্বতম কর্মকর্তা, যাদের উপরে আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয় যে দায়িত্ব রয়েছে, তারা কিন্তু বৈঠকে বসেছেন। এই বৈঠক শেষেই যে ব্রিফিং, সেই ব্রিফিং অনুষ্ঠিত হবে এবং এখানটায় থাকছে যে বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থানগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, সেখানে দেখেছি যে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সঙ্গে সেনা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যার কারণে যে সব মিলে যে এই কারফিউ বাস্তবায়ন এবং এই জেলা যে আইন শৃঙ্খলার ব্যবস্থা, সেটা উন্নতির জন্য যে পুলিশের সঙ্গে সঙ্গে কাজ করছেন র্যাব সদস্যরা, কাজ করছেন নৌবাহিনী সদস্যরা, কাজ করছেন সেনা সদস্যরা। যার কারণে যে এবং তাদের যে টহল যেমন অবস্থান জোরদার করা হচ্ছে, বিশেষ করে যে মরেজন অবস্থান করছেন, অনুরূপভাবে টহলের মাধ্য দিয়েও কিন্তু যে কারফিউ যে নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করছে। বিশেষ করে যারা
কারফিউর নির্দেশনা না মেনে যারা আসছে তাদের কিন্তু যে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে যে কেন বের হচ্ছেন, কী কারণে বের হচ্ছেন, এবং যার মাধ্যমে বলা যায় যে এই কারফিউকে ঘিরে যে আইনশৃঙ্খলা গোপালগঞ্জের উন্নতির জন্য র্যাব সদস্যরা, পুলিশ সদস্যরা, নৌ সদস্যরা, বিজিবি সদস্যরা যা নিরাপত্তা যে চাদরে সে চাদরে মুড়ে ফেলেছে, এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ। ভারতের মদতপুষ্টদের দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে তা প্রতিহত করবে দেশের জনগণ। ফরিদপুরে জুলাই পদযাত্রায় এমন হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। তারা আরও বলেন, মুজিববাদীদের রাজনীতির কোনো স্থান গণতন্ত্রে হতে পারে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানান নেতারা। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জ অভিমুখে মার্চ করার হুঁশিয়ারিও দেন তারা। এনসিপির কেন্দ্রীয় নেতাদের আসার আগেই ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে পথসভায় ভিড় করেন কর্মী সমর্থকরা। পরে এনসিপির নেতাদের বক্তব্যে উঠে আসে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আরও বলেন, ভারতের মদতপুষ্টদের দিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে প্রতিহত করবে জনগণ। আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাসে অভিযুক্ত। আপনারা দ্রুত গতিতে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে আসতে না পারেন, তাহলে বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশ আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গোপালগঞ্জে ন্যাক্কারজনক হামলার ঘটনার বর্ণনা দিয়ে ফ্যাসিস্ট আশ্রয় কেন্দ্র ভেঙে দেওয়ার দাবি জানান এনসিপির আহ্বায়ক। আমরা এখনো সময় দিচ্ছি, আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে যত বাধাই আসুক পদযাত্রা চালিয়ে যাওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। জানান 64 জেলাতেই যাবে দলটি, যার চূড়ান্ত কেন্দ্র 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। বক্তারা আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নয়, জনগণ চায় পুরোপুরি মুজিববাদ মুক্ত বাংলাদেশ। জনগণ চায় পুরোপুরি মুজিববাদ মুক্ত বাংলাদেশ। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এখন রাজবাড়ীতে শহীদ স্মৃতি চত্বরে চলছে পথসভা। সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, গতকাল গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনার পর আজ রাজবাড়ীতে এনসিপির এই পদযাত্রা ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন এবং জনসমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমাদের জুলাইয়ের অগ্রণী ভূমিকা আমাদের বোনেরা রেখেছিল, আমাদের বোনেরা আছে, আমাদের বোনেদের ওইখানে আমরা একটু পুরুষরা সরে যাই, পুন্ডের সেফটি আপনি যেটা শো করেছেন সেই ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের জুলাইয়ের অগ্রণী ভূমিকা রেখেছে আমাদের বোনেরা। তার প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলা যায় তৎপরতা বিশেষ করে যে সমস্ত জায়গাতে যে জায়গাগুলোতে আজকে কর্মসূচি, সেই কর্মসূচির মোতাবেক যে জায়গায় সমাবেশ মঞ্চ বসানো হয়েছে সে তার আশেপাশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলার যে নিরাপত্তা যে জোরদার করা, সেই বিষয়টা কিন্তু আমরা সব জায়গাতেই দেখেছি। বিশেষ করে মঞ্চের আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনের উপর পুলিশের যে জোরদার করা, শুধু পুলিশ নয়, সেনাবাহিনী, বিজিবি সহ আমরা দেখেছি নৌবাহিনীর সদস্যরাও তারাও কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। এমনকি এখন যেহেতু রাজবাড়ীতে তারা এই আজকের যে পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার অংশ হিসেবে আজকে এই রাজবাড়ীতে তাদের কর্মসূচি। এখন পর্যন্ত তারা মঞ্চে আসেননি, তবে কিছুক্ষণের মধ্যে যারা তৃণমূলে
তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যের মাধ্যমেই বিষয়গুলো যেটা হচ্ছে যে গতকাল যে ঘটনা ঘটেছে এই গোপালগঞ্জে, সেই ধরনের বা গোপালগঞ্জ থাকবে না, গোপালগঞ্জে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, গোপালগঞ্জ থাকবে না, এই ধরনের বক্তব্য কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসছে। এমনকি শীর্ষ পর্যায়ে যারা নেতৃবৃন্দ যারা আসবেন মঞ্চে, যারা উঠবেন, তাদের জন্য অধীর আগ্রহে তারা দলের যে সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছে, প্রত্যেকেই অপেক্ষা করছেন দীর্ঘ সময়। আর এই তারা বলছেন যে আর 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে তারা মঞ্চে উঠবেন, এমনকি পর্যায়ক্রমে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা তারা বক্তব্য দিবেন। এছাড়াও আমরা রাজবাড়িতে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেখানে হচ্ছে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে একটা উন্মাদনা কাজ করছে বা একটি দেখার আগ্রহ কাজ করছে, তারা এসে কি ধরনের বক্তব্য দেন সেই বিষয়গুলো। মূলত আজকে সারাদিন তাদের সঙ্গে পদযাত্রার যে বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারলাম যে বা বলতে পারবো, যেটা হচ্ছে যে তাদের গতকালকের যে ঘটনা, সেই ঘটনার রেশ ধরে প্রত্যেকেই তাদের কাছে আসছেন, কথা বলার চেষ্টা করছেন, গতকালকে ঘটনা জানার চেষ্টা করছেন। এমনকি যারা এই গোপালগঞ্জ নিয়ে যে ধরনের ফেসিবাদী এখনো বহাল রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তারা বলে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের এই ইস্যুটা, সেটা হচ্ছে যে এখানে আর যে বিষয়গুলো যেগুলো আছে, এনসিপি নেতাদের বক্তব্যে উঠে আসে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। আরও বলেন যেখানে হচ্ছে ভারতের মদতপুষ্টতেই দিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে প্রতিহত করবে জনগণ, সেই বিষয়গুলো কিন্তু তারা জানিয়েছেন। এবং কি তারা আরও বলছেন গোপালগঞ্জে নেকারজনক হামলার ঘটনায় বর্ণনা দিয়ে ফ্যাসিস্ট আশ্রয় কেন্দ্র ভেঙে দেয়া দাবি এনসিপি এই আহ্বায়ক বা শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের। সেক্ষেত্রে বলা যেতে পারে এখানে গোপালগঞ্জের যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু আসলে উল্লেখযোগ্য প্রাধান্য পাচ্ছে। এখন পরবর্তীতে এই মঞ্চে যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মী তারা কিছুক্ষণের মধ্যেই তারা উপস্থিত হবেন এবং বক্তব্য দেবেন। পরবর্তীতে অবশ্যই জানার চেষ্টা করবেন। আরিফ, ধন্যবাদ। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যে কোনো দল প্রশ্ন করতে পারে, তবে সরকারের বলার কিছু নেই। এখন গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এই সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই হামলার সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। অভিযান চলমান আছে। আহত 10 জন পুলিশ সদস্যের মধ্যে চিকিৎসার জন্য 4 পুলিশ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নর্মাল। আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে সভাপতি করে 3 জনকে নিয়ে গঠন করা হয়েছে কমিটি। বিকেলে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিংয়ে এই সব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এসব তথ্য। তিনি আরও বলেন, এই কমিটিকে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল যুবদলের নেতাকর্মীদের। সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে
সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। রংপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে তারা বিক্ষোভ শুরু করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। বলেন, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় নিষিদ্ধ সংগঠন আরও বেপরোয়া হয়ে উঠেছে। জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নোয়াখালীতে জেলা যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এছাড়া মাগুরা, নোয়াখালী, নওগাঁ, নাটোর, রাজবাড়ী, রাঙামাটি, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে যুবদল। সারা দেশের মতো রাজধানীর নয়াপল্টনে চলছে যুবদলের বিক্ষোভ মিছিল। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির রোজ, জানাবেন বিক্ষোভ মিছিলে নেতারা কি বলছেন এবং সমাগম কেমন দেখছেন, বিস্তারিত। ধন্যবাদ ঈশিতা। আমি এখন আছি রাজধানীর মৎস্য ভবন মোড়ে। আমার পেছনেই রয়েছে এই মিছিলটির উদ্দেশ্য হচ্ছে সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে থেকে বিজয়নগর মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে জাতীয়তাবাদী যুবদল এই কেন্দ্রীয় মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। এই মিছিলটি এখন শুরু হয়েছে নয়াপল্টন থেকে বিজয়নগর মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে এখন মৎস্য ভবন মোড়ে অবস্থান করছে। এখান থেকে মিছিলটি যাবে শাহবাগে। তো মিছিলটিতে নেতাকর্মীরা যেটি বলছেন যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ছিল বা 5ই আগস্ট পূর্ববর্তী যে ঐক্য ছিল বিভিন্ন রাজনৈতিক মধ্যে, সেই ঐক্যের যে ফাটল বা ঐক্যের যে বিশৃঙ্খলার শঙ্কা করেছেন নেতাকর্মীরা। এবং একই সাথে নেতাকর্মীরা বলছেন যে কিছু দল বিএনপির নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের ষড়যন্ত্র, প্রোপাগান্ডা এই ধরনের অভিযোগ নেতাকর্মীরা করেছেন। এবং নেতাকর্মীরা এটিও বলছেন যে সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই অবনতির কারণে অন্তর্বর্তী সরকারকে দুষছেন তারা। এবং একই সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি আমাদেরকে জানিয়েছেন বা বক্তব্যে জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই দায় পুরোপুরি অন্তর্বর্তী সরকারের উপরে তিনি দিয়েছেন এবং এই থেকে পরিত্রাণের জন্য অন্তর্বর্তী সরকারকে সর্বদা সাহায্য সহযোগিতা করবে বিএনপি, সেটিও তিনি জানিয়েছেন। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হয়েছে গোপালগঞ্জের সহ সারা দেশের যে ধরনের এনসিপির কর্মসূচি রয়েছে, তারা সেটিও বলেছেন যে কর্মসূচি একটু পরিকল্পনা মাফিক নেওয়া উচিত, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা দেশে তৈরি না হয় এবং সেই বিশৃঙ্খলার কারণে যেন পতিত স্বৈরাচার যেন সুযোগ না পায়। এবং সবশেষে নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। তো এখন সংবাদে আপনাকে আমি বিস্তারিত জানাতে পারবো। ঈশিতা। সাব্বির রোজ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে পরিকল্পিত রক্তক্ষয়ী সংঘাত, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, পরাজিত শক্তির অনুশোচনা থাকলে গোপালগঞ্জে হামলা হতো না। বিভাজন তৈরি করে নানা চোরা পথে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ নেতাদের। বৃহস্পতিবার সকালে রাজধানী পান্থপথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু ও করোনা সতর্কীকরণ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে রক্তক্ষয়ী সংঘাত ঘটানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে এই বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য তারা বলছেন। তাহলে আমরা কি এখন ধরে নিব যে যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা হচ্ছে, রক্তক্ষয়ী ঘটনা, যাতে নির্বাচন পেছানো যায়, এই সমস্ত করার জন্যই কি পরিকল্পিতভাবে এই রক্তক্ষয়ী ঘটনাগুলো ঘটানো হচ্ছে কিনা, এটা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দল আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি প্রশ্ন রাখেন, খুলনায় বিএনপি নেতার রক কাটল কারা? সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি, কেন এটা করি? তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত প্রতিবাদ সভায় দলটির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্যই রাতের আধারে বৈঠক হচ্ছে বলে অভিযোগ করেন। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশে আবার একটি নির্বাচিত সরকার কায়েম হোক, এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন।
আর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরাজিত শক্তির কোনো অনুশোচনা নেই, না হলে গোপালগঞ্জে হামলা হতো না। সবাই অপেক্ষা করছে নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসার পরে তাদের সেই সিদ্ধান্ত তারা নেবে। কেউ সিদ্ধান্ত নিচ্ছে না, দেশি বিদেশি কেউ সিদ্ধান্ত নিচ্ছে না। এ সময় তিনি বলেন, নির্বাচন যত দেরিতে হবে তত গণতান্ত্রিক ধারা নিম্নগামী হবে। এইগুলো প্রত্যেক দিন আমদানি কমে যাচ্ছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। গোপালগঞ্জে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামাতে ইসলামী। আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই হুঁশিয়ারি দেন। তার অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তিনি জানান, সোহরাওয়ার্দীতে সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সহ 7 দফা দাবি তুলে ধরবে জামাত। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানান মিয়া গোলাম পরোয়ার। পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য, তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন, তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি 24শে জুলাই পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই মুলতবির আদেশ দেয়। এ সময় হাইকোর্টের খালাস আদেশ বহাল থাকবে বলে নিজেদের প্রত্যাশার কথা জানায় আসামিপক্ষ। আর রাষ্ট্রপক্ষের করা আপিলে শঙ্কিত হবার কিছু নেই বলে মন্তব্য করেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এদিন পলাতক 2 আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেয় আপিল বিভাগ। 2018 সালে বিচারিক আদালতের রায়ে বাবর সহ 19 আসামিকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। গেল 1 ডিসেম্বর আলোচিত এই মামলার সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কিশোরগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে কিশোরগঞ্জে এবং কিশোরগঞ্জের নানান দুর্ভোগ, দুর্দশা এবং সংকট তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কিশোরগঞ্জ শহর থেকে হাওড়ে যাওয়ার পথ এটি মহাসড়ক হিসেবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে পর্যটকদের যেমন যাতায়াতের দুর্ভোগ, হাওড়বাসীরও যাতায়াতের দুর্ভোগ। সমস্যা আসলে কি কি সম্মুখীন হচ্ছেন আপনার প্রতিনিয়ত? আসলে এটা কিশোরগঞ্জ থেকে চামড়া বন্দর পর্যন্ত এটা 27 কিলোমিটার রাস্তা। রাস্তার অবস্থা খুব খারাপ। 5 বছর আগে এটার কাজ শুরু হয়েছে, 731 কোটি টাকার কাজ। 3 থেকে 4 বার এটা সময় বাড়ানোর পরেও আমার ধারণা সময় বাড়ানোর সাথে সাথে বাজেটও বেড়েছে। হ্যাঁ, এই কাজটা এখনো সম্পূর্ণ হচ্ছে না। অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। হাওর বেষ্টিত এলাকা অষ্টগ্রাম, এখানে দেখা যায় হাওর অঞ্চলের সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর রেনি সিজনে পর্যটকরা আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। এরা এসেও একটা বৈরী সমস্যার সম্মুখীন হয় এই রাস্তার জন্য, কারণ এটা সরু রাস্তা। আমরা চাই পর্যটনদের সুবিধার্থে এবং সাধারণ মানুষের দুর্ভোগ। আমরা আসলে শুনছিলাম নানা দুর্ভোগের কিন্তু শিকার হচ্ছেন এই সড়ক যারা ব্যবহার করছেন। সড়কের আরো সমস্যার কথা যদি ভাই বলছিলেন যে আসলে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। সড়কটি কি পুরোটি খানাখন্দে ভরা? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে 20 কিলোমিটার রাস্তাতে কিছু রাস্তা ভালো রয়েছে, আর যেমন 1 নম্বর হইতে সতাল পর্যন্ত এই রাস্তার অবস্থা খুবই নাজেহাল। মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। আমরা বারবার মানববন্ধন সমাবেশ করে ওটার কোনো প্রতিকার পাইনি। এই একটু জোড়াতালি দিয়ে, হালকা একটু রাবিশ দিয়ে, বালু দিয়ে, কোনো ধরনের ল্যাব দিয়ে চলে যায়, 2 দিন পর সেম আবার সেই সমস্যা সৃষ্টি হয়। আমরা চাই পার্মানেন্ট সলিউশন, এই রাস্তাটা সুন্দর একটা নির্মাণ হোক। আমরা এই দুর্ভোগ থেকে মুক্ত হতে চাই। আসলে দুর্ভোগের কথা যখন চলে আসে তার সমাধানের কথাও কিন্তু আমরা আসলে জানতে চাই। প্রশাসনকে বারংবার জানানো হচ্ছে, অভিযোগ দেয়া হচ্ছে, তারপরও আসলে প্রশাসন থেকে তেমন উদ্যোগ কি নেওয়া হচ্ছে? আমি প্রথমে এই ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই। এটা একটা 7টা-8টা উপজেলার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। আমাদের ডান পাশে আছে ঐতিহাসিক ঈদগাহ মাঠ,
আমাদের বাম পাশে আছে ঐতিহাসিক সৈয়দ নজরুল মেডিকেল ইনস্টিটিউট, পাশে আছে আপনার আব্দুল হামিদ মেডিকেল কলেজ। যাত্রীদের এত দুর্ভোগ, ওই টেন্ডারটা হয়েছে প্রায় 2019 সালে অথবা 17 সালে হতে পারে। এখন পর্যন্ত চারবার এই কাজ ধীরগতির কারণটা। ইরাকের কুর্দ শহরে একটি সুপারমার্কেটে আগুনে 61 জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন বহু মানুষ। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 45 জনকে, এখনও নিখোঁজ অনেকে। ইরাকের পূর্বাঞ্চলের ওই শহরের 5 তলা একটি ভবনে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ভবনটিতে আটকা পড়েছেন অনেকে। আগুনের তীব্রতায় বহু মরদেহ উদ্ধারে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে গঠন করা তদন্ত কমিটি 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এরই মধ্যে মামলা হয়েছে ভবন মালিকের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দেশটিতে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে 1 সপ্তাহের ব্যবধানে আবারও একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ সময় গুলি চালিয়ে অন্তত 3 যাত্রীকে হত্যা করে তারা। আহত হয়েছেন আরও 13 জন। বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, বুধবার বেলুচিস্তানের কালাতের নেমারক এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। হামলার পর আহতদের উদ্ধার করে কালাত জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সন্ত্রাসীরা লুকিয়ে ছিল এবং বাস থামিয়ে আক্রমণ চালায় তারা। বিশ্বজুড়ে জনপ্রিয় পিনাটস কমিককে স্নুপি আর চার্লি ব্রাউন এবার জায়গা করে নিচ্ছে যুক্তরাজ্যের ডাকটিকেটে। পিনাটস কমিক স্ট্রিপের 75 বছর পূর্তিতে রয়্যাল মেইলের রঙিন শ্রদ্ধাঞ্জলিতে পরিচিত চরিত্রদের দেখা যাবে নতুন করে। ছোটদের কমিক, বড়দের নস্টালজিয়া। পিনাটস, চার্লি ব্রাউন, স্নুপি, উডস্টক এই চরিত্রগুলো বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে কয়েক প্রজন্ম ধরে। এবার চিরচেনা সেই কমিক স্ট্রিপের 75 বছর পূর্তিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ব্রিটেনের রয়্যাল মেইল। প্রকাশ করা হয়েছে বিশেষ 8টি স্মারক ডাকটিকিট, যেখানে দেখা যাচ্ছে পিনাটস চরিত্রগুলোর ভিন্ন ভিন্ন ভঙ্গিমা। একটি ডিজাইনে দেখা যাচ্ছে স্নুপি এবং উডস্টককে বাকিংহাম প্যালেসের প্রহরী সেজে দাঁড়িয়ে থাকতে, অন্যটিতে স্নুপি শুয়ে আছে একেবারে ব্রিটিশ লাল ডাক বাক্সের ওপর। আরেকটি টিকিটে চার্লি ব্রাউন এবং স্নুপি একসঙ্গে উপভোগ করছে ব্রিটিশ স্টাইল চা এবং কেক। পিনাটস কমিক স্ট্রিপের যাত্রা শুরু হয় 1950 সালের 2 অক্টোবর। নির্মাতা চার্লস এম শুলস রচিত ও আঁকা এই সাদা কালো স্ট্রিপটি খুব দ্রুতই জায়গা করে নেয় পাঠকদের মনে। 2000 সালের 12 ফেব্রুয়ারি তার মৃত্যুর পরের দিন 13 ফেব্রুয়ারি প্রকাশিত হয় শেষ পর্ব। রয়্যাল মেইলের পক্ষ থেকে জানানো হয়, স্মারক ডাকটিকিটগুলো বাজারে আসবে 24 জুলাই। তবে আগ্রহীরা চাইলে এখন থেকে অনলাইনে প্রি অর্ডার করতে পারেন। পিনাটস শুধু কমিক নয়, এটি হাসি আর অনন্য এক শৈল্পিক বুদ্ধিমত্তার এক অভিনব কৌশল। রয়্যাল মেইলের এই উদ্যোগ যেন পিনাটসের সেই চিরন্তন আবেদনকে পৌঁছে দিচ্ছে নতুন প্রজন্মের কাছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি আন্তর্জাতিক সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।